লেখিকা রিমা বিশ্বাসের ধরিত্রী। সহ্য শক্তি কমে আসছে দিন দিন। এভাবে আর কতদিন? বৃষ্টি হাঁপিয়ে উঠছে। এদিকে বনগা থেকে মা ফোন করেছিল, বলেছে হাতে টাকা সব শেষ। বাবার শরীর আরো খারাপ করেছে। স্ট্রোক হয়ে লোকটা পড়ে রয়েছে 2.5 বছর। সারাদিন দেখভাল করতে হয় বলে মা বাইরে কাজ করার কথা ভাবতে পারে না। তাছাড়া গরিব হলেও লোকের বাড়ির কাজ ওরা করেনি এর আগে। বৃষ্টি প্রথম, আর এই প্রথম এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা। কেউ যদি সাহায্য করত। মুড়ির প্যাকেট আর ছোলা নিয়ে খুচরো ফেরত নেওয়ার সময় বারবার চোখ পড়ছিল পাশের পান দোকানটায়। ও দেখছে বলে পান মশলা গুটকার ঝুলন্ত পাউচগুলোর মাঝে দাঁড়িয়ে থাকা ছেলের দল ঠেলাঠেলি করে হাসছে। ওদের মধ্যে আকাশ নামের ছেলেটার কথা শুনেছে বৃষ্টি। বাড়ি ঠিকেবউ মালতী মাসির মুখে, লম্বা দোহারা চেহারা, গায়ের রং ফর্সা। বাড়ির সামনে রাস্তাটা দিয়ে ওকে যেতে দেখেছে। তখনই বলেছে মালতী মাসি ও নাকি ভালো ছেলে, ওকে সাহায্য করবে বৃষ্টিকে। আকাশ পান দোকানের ভিতরে ঝুঁকে সিগারেট চাইল। তারপর ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে একটা দেশলাই ঘষে হাতের আড়ালে সিগারেট ধরালো। হাত নেড়ে নিভিয়ে দিল দেশলাইয়ের আগুন। সিগারেটের ধোঁয়া ছেড়ে বৃষ্টিকে দেখছিল। বৃষ্টি সাহস পাচ্ছিল, কিন্তু ছেলের দল আবার হাসলো একটা বিশ্রী সুরে। এবার বৃষ্টি তাড়াতাড়ি চোখ নামিয়ে পা চালালো দ্রুত। এরা অন্য কিছু ভেবে নিয়ে হাসছে, কিন্তু বৃষ্টির এখন সাহায্যের দরকার, নইলে তাকাতো না এদের দিকে। একটা উপকার যদি কেউ করতো। এখন এই গোলাপি রং আর মেরুন বর্ডারের বাড়িটাতে ঢুকতে গেলে ভয় আর উত্তেজনায় শরীর কেঁপে যায়। ঘরে এখন আছে নরপিশাচটা। ছোট্ট একটা ঘর, জানলার পাশের খাটে শুয়ে বৃষ্টির রোগিণী। এরও বৃষ্টির বাবার মতো অবস্থা, হাত পা পড়ে গেছে, কিন্তু বয়স বৃষ্টির বাবার চেয়ে অনেক বেশি। নিজের বাবার সেবা বৃষ্টি করতে পারে না, কিন্তু এই অচেনা বয়স্কার সেবা করে মাসে 5,000 টাকা পায়। কাজে বৃষ্টি কখনো অবহেলা করে না, কিন্তু রাগ হয় যে টাকা দিচ্ছে সেই লোকটার কথা ভাবলেই। এখন তো সে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে, যেন চোখ দিয়ে গিলে খাবে ওকে। হাত বাড়িয়ে বলল, পয়সা কত ফিরল? বৃষ্টি ওর পার্স থেকে খুচরো ফেরত দিতে গেলে খগেন মল্লিক বলল, ও তুই রেখে দে। ভুরু কুচকে বৃষ্টি বলল, আমি রেখে কি করব? বাকি পয়সা ফেরত দেওয়ার জন্য হাত বাড়ালে খগেন ওর হাতের আঙুল চেপে ধরল। ইচ্ছে করছিল সজোরে একটা থাপ্পড় মারে। হোক লোকটার 45 আর বৃষ্টি 19। এই রকম লোকেদের গুরুজন বলে অন্তত কেউ সম্মান করে না। হাতটা ঝাঁকিয়ে বৃষ্টি সরে এলো। ঘড়িতে 9টা 5। এই সময় রাতের দুধ রুটি চটকে মল্লিক মাসিমাকে খাওয়ায়, তাই রান্নাঘরে ঢুকলো। বুঝতে পারছিল রান্নাঘরে দরজার আশেপাশে ঘুরঘুর করছে খগেন। গত রাতে হাত ধরে টেনে ওর শোবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল, সেই থেকে মাথায় আগুন বৃষ্টির। চেঁচিয়ে বলেছে, পাড়ার ছেলেদের ডেকে তোর গায়ের চামড়া তুলে দেবো হারামজাদা। লোকটা সে সময় হাত ছেড়ে দিলে ওর প্রবৃত্তির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। প্রথম প্রথম বৃষ্টি বুঝতে পারতো না, কাকু কাকু করে ডাকছিল। খগেন নিজেই বলল, আমায় দাদা বলো। তারপর বৃষ্টি ওকে দাদা বলেই ডাকছে। মাসে 5,000 ওর কাছেই অনেক। বলেছিল কাজ ভালো লাগছে 6 করে দেব, তাই মাসিমার দেখভালের সঙ্গে খগেনের চা, বিকেলের জল খাবার করে দিচ্ছিল। হাসি মুখে সবসময় থাকতো, কিন্তু পরে বুঝতে পারে লোকটা বদ। সবসময় উকি ঝুঁকি, এমনটা কি বাথরুমে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। বুকে কনুই দিয়ে গুঁতো মেরেছে অনেকবার। সবসময় গা ঘেঁষে দাঁড়ায়, জিভ বের করে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আর গতকাল লোকটা সমস্ত সীমা পার করলো। বৃষ্টি গত 1 মাস কাজ করে মাইনে পেয়েছে। এই মাসের 15 দিন হলো, কিন্তু আর থাকতে পারছে না। পাড়া ছেলেদের দিকেও বারবার তাকায়, কারণ অনেকদিন ধরে ওর মনে হচ্ছে এখনকার লোকজনদের সঙ্গে, বিশেষ করে এলাকার ছেলেগুলোর সঙ্গে পরিচয় হলে ভালো হতো। লোকটাকে ধমক দেওয়ার সময় ওদের কথাই তো বলেছিল। রাত 10টার মধ্যে মল্লিক মাসিমার ওষুধপত্র খাওয়ানো হয়ে যায়। রাত 10টা, তবু এই জ্যেষ্ঠে একটা জ্বালাপোড়া গরম। তাও জানলা খোলা যায় না, কারণ মশা ঢোকে। অসার শরীরের মানুষটা নিজের হাত তুলে মশা মারতেও পারবে না আর চুলকাতেও না, তাই ওর জন্য জানলা বন্ধ রাখতেই হয়। বৃষ্টির যদিও খুব কষ্ট হয়, মেঝে বিছানা পেতে শোয় রোজ, তবে ইদানিং আর ঘুম আসছে না।
খালি মনে হয় খগেন বুঝি হামলা করলো। ওর অভিসন্ধি হলো একবার বৃষ্টিকে কাবু করতে পারলে বৃষ্টি ওর দখলে হয়ে যাবে। বৃষ্টির আর মুখ দেখানোর জায়গা থাকবে না, তখন খগেনের শরীরের চাহিদার নিয়মিত উপকরণে পরিণত হয়ে যাবে ও। একবার জোরজার, তারপর বৃষ্টি নিজেই যেন দাঁত বের করে খগেনের পাশে গিয়ে শোবে প্রতি রাত, রাতের পর রাত থাকবে ওর সেবা দাসী হয়ে। এগুলো ভাবলে রক্ত ফুটতে থাকে, মনে হয় এখনই একটা হাতুড়ি এনে লোকটার মাথা থেতলে দেয় ওর যৌনাঙ্গ। বিয়ে লোকটা কেন করেনি বৃষ্টি জানে না, হয়তো বিয়েও হয়ে ওঠেনি, তাতে একটা মেয়ের কপাল বাঁচলেও বৃষ্টি যে বিপাকে। একই তো গরম, তারপর এসব চিন্তায় আরো হাঁসফাঁস করছিল শরীর। তাই মেঝের বিছানা ছেড়ে উঠে বাইরের গেটের কাছে এসে দাঁড়ালো। বাইরে হাওয়া বন্ধ, গুমোট ভ্যাপসা গরম, সামনের বাড়িগুলোর আলো জ্বালা, মানুষ এখন অনেক রাত পর্যন্ত জাগে। বৃষ্টি ভাবে ওই বাড়িগুলোতে যদি কাজ পেত। বৃষ্টি পরিশ্রম করতে ভয় পায় না। 5 বাড়ি নয় বাসন মাজার কাজ নেবে, কিন্তু এখানে কি করে কাজ করবে? একটা টেম্পোর হর্নে বৃষ্টি সেদিকে তাকালো। এ রাস্তা বরাবর একেবারে শেষের দিকে বাড়িটা পল্টু ঘোষের, ওর ক্যাটারিংয়ের ব্যবসা। সেখানে যাচ্ছে গাড়িটা, কাজ শেষ করে হয়তো বাসনপত্র পৌঁছাতে এসেছে। প্রায় দিনই এই সময়টায় এই হর্নের আওয়াজ পাওয়া যায়। আজ দেখলো টেম্পো থেকে আকাশ নামলো, বোধহয় টেম্পো স্টার্ট দিতে অসুবিধা হচ্ছিল। ড্রাইভারের ছেলেটা বলল, শালা ঢোকার মুখে বিগড়ে গেল। ওরা কথা বলে বলি করছে। বৃষ্টি দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে মনে পড়ে যায় মালতী মাসির কথা। বলেছিল এ পাড়ার আকাশ ছেলেটা অনেকের উপকার করে, ওর স্বভাবটা ভালো। সেই থেকে আকাশ নামের এই ছেলেটা ওর কাছে বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরির বিজ্ঞাপনের মতো। যেন ওর সঙ্গে একটা সাক্ষাৎ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে বৃষ্টির। কিছুক্ষণ পর টেম্পো আবার স্টার্ট দিল। স্ট্রিট লাইটে যতটুকু দেখা গেল ওরা মোবাইলের আলো জেলে কাজ করলো। টেম্পো গ্যারেজ করে ছেলেটা যখন ফিরছে তখন নিজের ভিতরকার তীব্র হাহাকার যেন বাধ্য করলো ওর সঙ্গে যেচে কথা বলতে। মানুষ যখন বিপদে পড়ে তখন সাহায্যের জন্য হাত বাড়ায়, কিন্তু এখানে বৃষ্টি একটা সাহায্য হাতড়ে চলেছে। বলল, একটু শুনবেন? ছেলেটা হিন্দি গানের সুর ভাজতে ভাজতে যাচ্ছিল। বৃষ্টির ডাকে থামলো। বৃষ্টি বলল, আমি মালতী মাসির কাছে আপনার কথা শুনেছি, আপনি আমার একটা সাহায্য করবেন? আকাশ একরকম যেন আকাশ থেকে পড়ল, হা করে তাকিয়ে রইল ওর দিকে। বলল, মালতী মাসি মানে ওই রোগা কুজো বুড়িটা খগেনদার বাড়িতে বাসন মাজে? কথাটা বলে কেমন যেন বিপাকে পড়লো মনে হলো বৃষ্টির, তাই চুপ করে রইল। আকাশ দুপা এগিয়ে এলো, বলল, কি বলবে বলো? আমায় একটা কাজ দেখে দেবেন? কেন? এখানে তো করছো, এরা পয়সা কম দিচ্ছে। এখানে আর করতে চাই না। না, তা বললে চলবে কেন? তুমি কাজ ছেড়ে দিলে খগেনদার প্যারালাইজড মাকে কে দেখবে? লোকের কি অভাব হবে? আমি এমন বাড়িতে কাজ খুঁজছি যে বাড়িতে মেয়েরা আছে, এখানে আপনি কোনো পুরুষ লোককে দিয়ে দিন। কি আশ্চর্য, তুমি কি আমায় আয়া সেন্টারের লোক পেলে নাকি? তার চাইতে কি ভেবে আকাশ বলল, তোমায় এ বাড়ির কাজ কে দিল? বনগাঁ এদের এক আত্মীয় থাকে তারা, কিন্তু বিশ্বাস করুন এ লোক এত খারাপ আমার জানা ছিল না। কেন, কি করেছে? টাকা দেয় না? নোংরামি করতে চায়। একেবারে সোজাসুজি বলে দিল বৃষ্টি। এতে যা হবে হোক, কিন্তু ও আর পারছে না একাই কলুষিত পরিবেশের ভার বহন করতে। আকাশ থতমত খেলো প্রথমটায়, তারপর বলল, বাবা, এরকম জানতাম না তো। তুমি তো প্রায় ওর মেয়ে না হলেও ভাইজি ভাগ্নির বয়সী হবে। এক কাজ করো, তবে তুমি আয়া সেন্টারে গিয়ে নিজের নাম রেজিস্টার করো, ওরা ভালো কাজ দিয়ে দেবে। হয়তো বেতনের থেকে কমিশন কাটবে, সে কাটুক, তুমি জানবে তোমার হয়ে লড়ার লোক আছে। আর কাজ করতে করতে ভালো বাড়ি পেয়ে গেলে তখন নিজেদের ভেতরে সমঝোতা করে নেবে। হালকা নিঃশ্বাস ফেলে বৃষ্টি। ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলল, এখন অনেক রাত হলো, তুমি ভেতরে যাও। কাল সকালে মন্টুদার চায়ের দোকানে একবার এসো, আমি তোমায় আয়া সেন্টারের নাম্বার দিয়ে দেব। আজ রাতে আপনি আমায় কোথাও থাকতে দিতে পারেন, যে বাড়িতে মেয়েরা আছে। আমি এখন মোবাইল বের করে কাউকে ফোন করতে যাচ্ছিল আকাশ, তারপর কি যেন মনে পড়লো, এই ভঙ্গিতে বলল, মালতী মাসির বাড়ি গিয়ে ওঠো, চেনো তো? দুপাশে মাথা নাড়ে বৃষ্টি। এখন যাবে? খগেনদা পারমিশন দেবে? কথাটায় শরীর চিরবির করে উঠল বৃষ্টির। বলল, ধুর, ছাড়ুন তো। আমি আপনাকে পুরুষ মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি পুরুষ কেন, মানুষের পর্যায়ে পড়েন না। একটা মেয়ে বিপদে পড়ে সাহায্য চাইছে ওনার, আর প্রশ্ন জেরার শেষ হচ্ছে না। তারপর আবার খগেনদার পারমিশন নিয়ে চিন্তায় পড়ছেন। দুহাত জড়ো করে বৃষ্টি বলল, মাফ করবেন, আমি ভুল লোকের কাছে সাহায্য চেয়ে ফেলেছি।
আর না দাঁড়িয়ে বৃষ্টি ঘরে চলে এলো। ওর ধৈর্যের বাঁধ ভেঙেছে। এই নরকে ফিরে যাওয়ার কথা শুনলেই মাথায় আগুন ধরে যায়। বৃষ্টির বয়সটাও তো তাই। এই বয়সে রক্ত অন্যায় দেখলে ফুটতে থাকে। খগেন ভিতরের প্যাসেজটায় পায়চারি করছিল। ওদের কথোপকথন না শুনলেও আন্দাজ করতে পেরেছে বৃষ্টি কারোর সঙ্গে কথা বলছিল। তাই গলা তীক্ষ্ণ করে বলল, রাতে বাইরের ছেলেদের সঙ্গে। বেলাল্লাপনা এ বাড়িতে চলবে না। কচি মন আর কাঁচা বয়স, সংগ্রাম করে বেড়ে ওঠার জীবন ওর ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে কষ্টে সৃষ্টির সংসার হলেও কখনো হিংস্রতা ওকে দেখতে হয়নি। তাই খগেনের এই কথাটায় রাগে সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। কাপা গলায় বলল, কাল কাজ ছেড়ে চলে যাব। তোমাদের মতো নোংরা লোকেদের বাড়িতে আমার কাজ করে পোষাবে না। খগেন বিদ্রুপের সুরে বলল, কেন, ইয়ার পেয়ে গেছিস? তারপর একটা বীভৎস ক্রূরতায় খগেন এগিয়ে আসছিল ওর দিকে। ভয়ের আগে শরীর অবশ হয়ে আসছিল বৃষ্টির। খগেন ওর উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করলে বৃষ্টি হাত বাড়িয়ে মাসিমার টেবিলে রাখা পেতলের গেলাসটা তুলে জোরে ঠুকলো খগেনের কপালে। খগেনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে দ্বিতীয়বার বাড়ি মারল বৃষ্টি। লোকটা ব্যথায় কুকড়ে হাঁটু গেড়ে বসে পড়েছে। সারা শরীর রাগে আর প্রতিশোধ স্পৃহায় জ্বলছিল। এতদিন একটা লোকের কুনজর সহ্য করতে হয়েছে অশ্লীল স্পর্শ, শেষে বারবার ওর ওপর নোংরামি করার প্রবণতা। তাই বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে বৃষ্টি। পেতলের গ্লাস দিয়ে থেতলাতে লাগলো ওর মাথা। খগেন ওর গলা টিপে ধরলো। এক হাতে চুলের মুঠি ধরে টানছে। বৃষ্টি লোকটার চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছে। চিৎকার করে উঠল খগেন। বৃষ্টি মেঝেই পড়া ওর ওড়নায় গ্লাস পেঁচিয়ে খগেনের মুখ মাথা লক্ষ্য করে মারছে। মারতে মারতে হাঁপিয়ে পড়েছে তখন দেখে চারপাশ চাপ চাপ রক্ত। খগেন অচৈতন্য হয়ে পড়ে। তখন বৃষ্টির হুঁশ ফিরেছে। ওর হাতেও রক্ত লাগা। কি করবে এখন? পুলিশ কিছু শুনবে না, ওকে জেলে পাঠাবে। তাই নিজের জামা কাপড় ব্যাগে পুরতে লাগলো দ্রুততায়। ব্রাশ, সাবান, চিরুনি, জুতো। হঠাৎ মনে হলো ওকে না পেলে পুলিশের সন্দেহ সোজা ওর ওপর গিয়ে পড়বে। আর ফালতু ছেলে আকাশকে ও সব বলে ফেলেছে, ও পুলিশকে সব বলে দেবে। ভয়ে ঘাম হচ্ছে, শরীর গুলোচ্ছে। খগেনের দিকে ঝুঁকলো। লোকটা এখন নিঃশ্বাস নিচ্ছে, মরেনি এখনো। তাহলে কি পুলিশে খবর দেবে? শুনেছে এইসব কেসে পুলিশ কেস হয়, তখন হাসপাতালে ভর্তি নিতে চায় না। বাড়ির বাইরে ছুটে গিয়ে উল্টো দিকের বাড়ির দরজায় বেল দিল। ও বাড়ির ভদ্রমহিলা বেরিয়ে এলে বৃষ্টি বলল, খগেন দায় মাথায় লেগেছে, খুব রক্ত পড়ছে। কি করব বুঝতে পারছি না, আমি তো কাউকে চিনি না এখানে। ভদ্রমহিলা ব্যস্ত হয়ে বাড়ির ভদ্রলোকের সঙ্গে কথা বললে ওরা দুজনে ওদের ঘরে এলো। বৃষ্টি ও রক্তমাখা ওড়না ব্যাগে পুরে নিয়েছিল। এরা এসে খগেনের মাথায় মুখে জল দিয়ে বুঝতে পারলো লোকটার জ্ঞান আছে। অ্যাম্বুলেন্সে শেষে ফোন করা হলো। ইতিমধ্যে পাড়ার অনেকে জড়ো হয়ে গেছে। সবাই ফিস ফিস করছে। কি করে হলো? পড়ে গিয়ে লেগেছে বলে মনে হয়। বৃষ্টির নার্ভাসনেস বাড়ছিল। খগেন হাসপাতালে অবশ্য বলল না বৃষ্টি ওকে মেরেছে। ও বলল মায়ের রোগ দেখে ডিপ্রেশনে মায়ের জল খাওয়ার গ্লাস নিয়ে নিজেই কপালে ঠুকেছে। ডাক্তার কতটা বিশ্বাস করলেন তা বোঝা না গেলেও চিকিৎসা করলেন। পাড়ার লোকের কথায় বাড়িতে পঙ্গু মায়ের কথা ভেবে আর অ্যাটেম্প টু সুইসাইডের কেস রিজু হলো না। কিন্তু বৃষ্টি আকাশকে চোখে চোখে রেখে গেছে। আকাশের চোখে বৃষ্টির প্রতি সন্দেহ স্পষ্ট। বাকিদেরও হয়েছে, কিন্তু খগেনের বয়ানে তাতে ছেদ চিহ্ন বসেছে। খগেন হাসপাতাল থেকে বাড়ি ফিরল। বৃষ্টি কোনো কথাবার্তায় না গিয়ে ব্যাগপত্র নিয়ে সোজা বেরিয়ে এলো। এমনকি 20 দিন কাজ করার মাইনে পর্যন্ত নিল না। ও জানে ও বড় বিপদে পড়তে পারত। তাতে জীবন, সম্মান, অনেক কিছুর হানি হতে পারত। মেয়েরা কোথাও সুরক্ষিত না, জেলেও না। বাসস্ট্যান্ডে যখন ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে, তখন দূর থেকে আকাশকে আসতে দেখে নার্ভাস লাগলো বৃষ্টির। আকাশ একদম ওর কাছে এসে দাঁড়ালো। বৃষ্টি অন্যদিকে মুখ করেছিল। আকাশ বলল, পুরুষ আর মানুষ, এই দুটোর ভিতর তফাৎটা কি বলে তোমার মনে হয়? বৃষ্টি অন্যদিক মুখ ফিরিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুবই বিরক্ত লাগছিল, আবার ভয়ও। এ ছেলে জানে খগেন ওর ওপর আক্রমণ করেছে। বৃষ্টি রাগ ছিল খগেনের ওপর। সেদিন রাতেও বাড়ি থেকে বেরোতেও চেয়েছিল। তাই খগেনের চোট লাগাটা একেবারে নিজের ডিপ্রেশন হবে না, তা নিশ্চয়ই অনুমান করেছে আকাশ। আকাশ ওর প্রশ্নের পুনরাবৃত্তি করলো, দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। বৃষ্টি অগত্যা ওর দিকে মুখ ফেরালো, বলল, পুরুষ হবে সাহসী, কথায় কথায় ভয় পাবে না। যা ঠিক তা বুঝতে পেরে চুপ করে না থেকে প্রতিবাদ করার সাহস যে রাখবে সেই পুরুষ। আর মানুষের ধর্ম সহানুভূতিশীল আর সহমর্মী হওয়া। আমি মাধ্যমিক পরীক্ষায় 84% পেয়ে পাশ করেছিলাম। বাকি পড়া টাকা টানাটানিতে হয়ে ওঠেনি।
বনগার বাড়িতে থাকার সময় এক দিদির দোকানে কাজ করছিলাম, কিন্তু টাকা কম পাচ্ছিলাম, তাই বেশি রোজগারের জন্য এইখানে এসেছিলাম এই ভেবে যে এক সহানুভূতিশীল মানুষ যদি তার আত্মীয়ের বাড়ি কাজ দেয় তবে সেই কাজের বাড়ির লোকও আমার প্রতি সহানুভূতিশীল হবে বা আশেপাশের লোকজন সহমর্মিতা দেখাবে। থামে বৃষ্টি। ওর মন বলে দেয় এবার থামা উচিত। আকাশ অবাক হয়ে তাকিয়েছিল বৃষ্টির দিকে। বোধহয় এমন সুষ্ঠু ব্যাখ্যা আশা করেনি। একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার সেদিন খুব অন্যায় হয়েছে। মেয়েরা যখন ছেলেদের কাছে সাহায্য চায় তখন উপদেশ না দিয়ে সেই মুহূর্তে একটা উপায় বের করা উচিত। আমি চাইলে তোমায় পল্টুদার বাড়িতে রাতটা কাটানোর জন্য বলতে পারতাম। পল্টুদা মানে? ঘাড় কাত করে বৃষ্টি বলল, বুঝেছি, যার ক্যাটারিং বিজনেস। এখন কোথায় যাচ্ছ বনগা? হ্যাঁ। খগেন মাঝ মাসে ছাড়লো? টাকা দিয়েছে যতদিন কাজ করেছো? না, টাকা আমার খুব দরকার, কিন্তু এখন ভাবছি বাড়ি গিয়ে আগে বাবাকে, তারপর মাকে, শেষে নিজেকে। বলতে গিয়ে গলা কাঁপলো বৃষ্টির। চোয়াল শক্ত করে বলল, মেরেই ফেলবো। না না, ওসব মাথায় এনো না। তুমি এখান থেকেই কাজ করবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আকাশ বলল। বৃষ্টি ওর দিকে অবিশ্বাসের নজরে চেয়ে রইল। আকাশ বলল, পুরুষ নয় নাইবা হলাম, মানুষ হিসেবে সহমর্মী হতেই পারি। হালকা শ্বাস ফেলে বৃষ্টি বলল, পুরুষ কেন হবেন না? পুরুষ উৎপাদন বহু যুগ হলো বন্ধ করে দিয়েছে প্রকৃতি। ও মহলে এখন ক্রাইসিস চলছে কোনো প্রোটিন কোডের। তাই সব হাইব্রিড, নয়তো বিকৃত। জেনুইন পুরুষ পাবে না, আমিও নই। আকাশ হাসে। বৃষ্টিও হাসলো ওর কথায়। কথা রাখলো আকাশও। তাই আপাতত বৃষ্টির বাসস্থান হলো আকাশের বন্ধু দীপের বাড়িতে। দীপ আর দীপের মা থাকেন ছোট একটা 2 ঘরের একতলা বাড়িতে। ছিমছাম পরিবার, খাওয়া দাওয়া কষ্টে সৃষ্টে চলে ওদের। সেখানে বৃষ্টির অনুপ্রবেশ হলো। এদিকে বৃষ্টির হাতে কাজ নেই, আর আকাশেরও তেমন পাকা রোজগার বলে কিছু নেই। দীপের বাড়িতে সন্ধ্যের দিকে ঢোকে আকাশ। তারপর ওরা ওদের বাড়ির বাইরের বারান্দাটায় বসে আড্ডা দেয়। বৃষ্টি শোনে ঘর থেকে। কখনো 2 কাপ চা বানিয়ে দেয় ওদের জন্য। দীপ বলে, তুমি সেলসের কাজ করবে? বজবজ মলের চৌকিদার বলছিল লেডিস এমপ্লয়ি লাগবে। বৃষ্টি বলল, কত দেবে? সে তো কথা বলে দেখতে হবে। আকাশ বলল, চৌকিদারকে কোথায় পেলি? মন্টুদার দোকানে আসে না ভীমদা, ওই তো ওখানে গার্ডের কাজ করে। আকাশ ঠোঁট ওল্টায়, বাবা। হাবে ভাবে তো সরকারি চাকুরের ভঙ্গি। দীপ হাসে। আকাশ বলে, কাজলদার বউয়ের বাচ্চা হলো না, বলছিল আয়া নেবে। দীপ বলে, আবার লোকের বাড়ি কাজের রিস্ক। কিন্তু এখানে তো কাজলদার বউ আছে, কি দরকার? কাজলদার কোনো লেভেলের ঢ্যামনা আমরা জানি। দীপ ওর অনিচ্ছায় স্পষ্ট জানায়। তারপর থেমে যায় কথোপকথন। বজবজ মলে ভালো মাইনে দিলেও ওরা 12 পাস লোক চাইছিল, নইলে আগে কোনো কাজের অভিজ্ঞতা। তাই আর কাজ হয় না বৃষ্টির। দীপের মা বলে, চাকরি থাকলে কি দীপ আর আকাশ লোকের ফরমাস খাটতো? আকাশ তো গ্রাজুয়েট হয়েও বসা। দীপ ক্লাস 12 পাস দিতে পারেনি, আর চাকরি? বৃষ্টি জিজ্ঞেস করে, তবে আকাশদের চলে কি করে? ওর বাবা চাকরি করে এখনো, কিন্তু তাতে কি ওর ভবিষ্যৎ হবে? ওর বাবার অফিসে চাকরির অনেক চেষ্টা করেছে, কিন্তু হয়নি। সবাই কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে? তখন হয় মুশকিল। বৃষ্টির খারাপ লাগে, এদের নিজেদের চলে না ভালো করে, সেখানেও কতদিন এদের গলগ্রহ হয়ে থাকবে। তাই আবার সেই আয়ার কাজে ঢুকে পড়ল। রাস্তায় মালতী মাসের সঙ্গে দেখা হয়েছিল। বলল, ও যে বাড়িতে কাজ করে সে বাড়ির বাবুর কোমরে যন্ত্রণা, তাই বৌদি একা পারছে না, ওরা একটা লোক চাইছে। মাস গেলে 3000 দেবে বলছিল। বৃষ্টি দরাদরি করে তা 3500 করেছে। রাতে ও দীপদের বাড়িতেই শুতে আসে, কিন্তু সারাটা দিন কমলা বৌদিদের বাড়িতে ডিউটি দেয়। এরা লোক ভালো। দাদা মানুষটা একেবারে সরল সোজা। বৃষ্টির মতো বাচ্চা মেয়ের ধমকেও বাচ্চা ছেলের মতো ভয় পেয়ে যায়। বৃষ্টিকে মাঝে মধ্যে দাদাকে শাসন করতে হয়, নইলে মানুষটা বড্ড আতুপুতু গোছের। রাত্রে দীপদের বাড়িতে এসে দীপের মায়ের হাতে হাতে কাজ করে দেয়। ঠিক করেছে মাইনে পেলে দীপের মায়ের হাতে কিছু দেবে। বাইরের বারান্দায় দীপ আর আকাশ অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়। গরমের দিন রাতে বাইরে থাকতেই ভালো লাগে। ভিতরের ঘরে খোলা জানলা দিয়ে হাওয়া আসে। দূর থেকে খোলা ড্রেন আর সেফটি ট্যাঙ্কের ভাঙা পাইপ থেকে দুর্গন্ধ ছাড়ে। মাঝে মধ্যে মশা মারার চটাচট শব্দ পায় বারান্দা থেকে। দীপের মা ঘর অন্ধকার করে টিভি চালিয়ে নাক ডেকে ঘুমায়। সিরিয়ালের মেয়েরা আর ছেলেরা ভরি ভরি মেকআপ মেখে লাইন দিয়ে দাঁড়িয়ে একে একে ডায়লগ বলে। কি জঘন্য এদের অভিনয়। বৃষ্টি টিভি বন্ধ করে বাইরের বারান্দায় মুখটা এসে দাঁড়ায়। দীপ বলছে, ফটিকচাঁদ ক্যাটারিংয়ে ভালো টাকা দিচ্ছে, ওখানে কাল গিয়ে কথা বলবো। আকাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তো বাড়িতে কথা শুনে শুনে হয়রান হয়ে যাচ্ছি। কোন খুড়তুতো দাদা?
বিদেশে যাচ্ছে, কোন মাসতুতো ভাই 1 লাখ মাইনে পাচ্ছে, অমুকের ছেলে সরকারি চাকরি পেল, তমুক কলেজে নেট কোয়ালিফাই করলো। শালা নিজেকে তখন গলির কুত্তা মনে হয়। ভেবেছিলাম ডেলিভারি করার জব নেব, কিন্তু শুনে বাবা বলল এর চাইতে রাস্তায় ঠেলা করে আলু বেচো। তাই বেচলে খারাপ কি হয় রে আকাশ? বিএ পাশ করে আলু বিক্রি করব? বিএ কিভাবে পাশ করেছিস তুইও জানিস না? কলেজে পড়া হয় না, পরীক্ষার হলে গার্ড দেয়। সত্যি তুই নিজেকে যোগ্য মনে করিস? আলবাত করি। আমি টুকে পাশ করিনি, বিএ পাশ করেছি। যদি এর কোনো ভ্যালু না থাকে তবে সিস্টেম থেকে এই কোর্স তুলে দিচ্ছে না কেন প্রশাসন? তোর চাকরি দায় নিয়েছে প্রশাসন, তাহলে মিনিস্টারদের ছেলে মেয়েরা বাইরে পড়তে যায় কেন? মা বলছিল যতদিন বাপ খাওয়াচ্ছে ততদিন খাচ্ছিস, এরপরে কি করবি? আচ্ছা সত্যি বল কি করি? বাবার অফিসে গিয়েছিলাম ইন্টারভিউয়ে, ওরা প্রভিশন পিরিয়ডে এত দুর্ব্যবহার করছিল যে সত্যি মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারছিলাম না, তাই ছেড়ে দিলাম। সেই থেকে মা বাবা রাগ পুষে রেখেছে। এখন অন্য কোম্পানি খালি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স চায়, কোত্থেকে দেব? তাছাড়া আমার কমিউনিকেশন স্কিল ভালো নয়। চিরকাল বাংলা মিডিয়ামে পড়ে হুট করে সাহেব হতে বললে কি হওয়া যায়? দীপ দীর্ঘশ্বাস ফেলে। আমরা হলাম ভাগশেষ, যাদের ব্যবহার সব জায়গায় হয় না। বৃষ্টির বুক বেয়ে ও দীর্ঘশ্বাস পড়ে। ওরা শুনতে পেয়ে ফিরে তাকায়। আকাশ বলে, শুনছিলে আমাদের কথা? এবার বুঝতে পারছো তো স্ট্রাগল শুধু তোমার একার নয়। বৃষ্টি হেসে উত্তর দেয়, তফাৎ শুধু তোমাদের যৌন নির্যাতন হয় না, তার বদলে বাড়ির আর আত্মীয় স্বজনের খোঁটা শুনতে হয়। দীপ আর আকাশ মাথা নামিয়ে নেয়। মাথা নামিয়ে ভিতরের ঘরে চলে যায় বৃষ্টি। দীপদের বাড়ির গা ঘেঁষা যে দেবদারু গাছটা আছে, সেই আধার মোড়া দেবদারু গাছটাও যেন মাথা নামিয়ে নেয় সে সময়। প্রশ্ন ওড়ে বাতাসে, কি হবে বৃষ্টি, আকাশ আর দ্বীপেদের? আজীবন খারাপ সময়ের ঢেউয়ের পর্যায়ক্রমিক আসা যাওয়ার প্রতিকূলতার সঙ্গে কুস্তি করে যাবে? বারবার চিত হয়ে পড়বে আর বুক চিতিয়ে হাসবে সমাজটাকে কুরে কুরে খাওয়ার ঘুণ পোকারা? বারবার মুখ থুবড়ে পড়বে আর উল্লাসে মাতবে পদলেহনকারী তাবেদারের গোষ্ঠী? খারাপ সময় জিতে যাবে বারবার। খারাপ সময়ের সিরিজ চলছিল দীপদের বাড়িতে। সুদিন দেখার কথা ভাবাও যখন ওদের কাছে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছিল, তখন আকাশ ঝিলিক খেললো আচমকাই। খারাপ সময়ের অন্তরাল থেকেও কখনো কখনো একটা ভালো সময়ের হাত এগিয়ে আসে। বৃষ্টিরও তাই হলো। কমলা বৌদির বাড়ির দাদা কৌস্তব দাদা ওনার অফিসে পিয়নের কাজ পাইয়ে দিলেন বৃষ্টিকে। মেয়েটার বাড়ির অবস্থার ওর বুদ্ধিমত্তায় উনি খুব খুশি। তাছাড়া টানা 2 মাস ভালো দেখভাল করেছে বৃষ্টি। ওর সেবায় এতদিন ওয়ার্ক ফ্রম হোম করে গেছে, কিন্তু কোমর নিয়ে ভুগতে হয়নি। যতক্ষণ ডিউটিতে থেকেছে বৃষ্টি এক মুহূর্তের জন্য কাজে গাফিলতি করেনি। উল্টে কমলা বৌদি রান্নার কাজ, রান্নাঘর পরিষ্কার সব করে গেছে হাসি মুখে। তাই বোধহয় ভাগ্য পরিশ্রমের মূল্য দিল। মাইনে ভালো দেবে, বাড়িতে ভালো টাকা পাঠাতে পারবে, এই ভেবে বৃষ্টির কপালের সব দুশ্চিন্তা রেখা শিথিল হলো। যদিও দীপদের বাড়িতে থেকেই অফিসে যাতায়াত করে বৃষ্টি। অফিস বজবজেই মাস 6 আগের দিনগুলোর চেয়ে ভালো কাটছে এখন। আগে যেখানে অর্ধেক দিন রাতে মুড়ি খেয়ে শুতে হয়েছে, কিন্তু ঘুম আসেনি খিদেতে। সকালে এক একদিন শুধু বিস্কুট চা খেয়ে কাটিয়েছে, কিন্তু এখন তা হয় না। তাই মাস 6 পর দীপদের বারান্দায় এসে বৃষ্টি কিছু বলার জন্য যখন উসখুস করছিল, তখন দীপ ঠিক বুঝেছে এর মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে ওদের মাঝে। একটা ছেলের স্বভাব গড়ার মূলে থাকে তার মায়ের শিক্ষা আর দৃষ্টিভঙ্গি। দীপের মা লেখাপড়া না জানা অতি গরিব বাড়ির মহিলা হলেও ভদ্রমহিলার মূল্যবোধ বড় মূল্যবান। তাই প্রায় 8-9 মাস ধরে একটা অল্প বয়সী অবিবাহিতা মেয়ে বাড়িতে থাকা সত্ত্বেও দীপের মনে কখনো অশ্লীল খেয়াল আসেনি প্রেমিক হওয়ার উৎসুক মনোভাব। দীপের মা সর্বক্ষণ বলেন, প্রতিষ্ঠিত নাই বা হতে পারলি, নাই রোজগার করলি ভুরি ভুরি টাকা, কিন্তু কখনো চরিত্রে দাগ আনিস না দীপ। এই অপবাদ নিয়ে মরলে যে মরার পরও উদ্ধার হব না। যখন উপরওয়ালা কৈফিয়ত চাইবে, তোমার ছেলেকে কেমন মানুষ করলে? তাই 1 মাসে দুজনের সম্পর্ক ভাই বোনের মতো হয়ে গেছে। তাছাড়া একে অপরের প্রতি কখনো সেরকম ভাব জাগেনি ওদের মাঝে। বৃষ্টি প্রথম দিন থেকে দীপকে দাদার চোখে দেখত। বারান্দায় বৃষ্টিকে এসে দাঁড়াতে দেখে দীপ বলল, কিছু বলবি বোন? বৃষ্টি ওদের কথা শুনে এসেছে। একটু আগে দীপ আর আকাশ বলা বলি করছিল ওদের জীবন এভাবে কেটে যাবে যেমন কাটে বাজা গাছের। আকাশ বলছিল তাই ভালো, সংসারের ঝামেলা নিতে গেলে রোজগেরে হতে হয়। তাতে দীপ বলল, নিধুদা বলছিল একটা মেয়েকে পটিয়ে প্রেম করতে পারলি না, তারপর হবু শ্বশুরের থেকে পণ নিয়ে ব্যবসা শুরু করে দিবি। আমি বললাম, ওসব ফেরেববাজি সাধারণ ঘরের ছেলেরা করে না দাদা, যারা করে তারা আর যাই হোক ভদ্রলোক হয় না।
শুনে আকাশ একটা ফাঁকা হাসি হাসলো, বলল, মেয়ে পটাবো? নিধুদার ছেলেকে তাহলে এসব ট্রেনিং দিচ্ছে? কি বল, পকেটে টাকা নেই আবার কনফিডেন্টলি মেয়েদের দিকে তাকাবো? প্রেম করব, বিয়ে করব, তারপর নিজের সঙ্গে আরেকজনের জীবন জলাঞ্জলি দেব? এর মাঝে বৃষ্টি এসে দাঁড়িয়েছে। দীপের প্রশ্নে বলল, মেয়ে পটাতে হবে না, কিন্তু অনেক সময় চাকরিরতা মেয়ে বেকার ছেলে বিয়ে করে তাকে সাহায্য করে, তা জানো? দীপ বলল, না জানি না, তোর মুখে ফার্স্ট শুনলাম। করে, আর বিয়েরই বা কি দরকার? আমি বলে হাত এগিয়ে টাকার 3টে বান্ডিল এগিয়ে দিল বৃষ্টি। বলল, অল্প অল্প করে জমিয়েছি, মাসে 15,000 করে পাই, তার থেকে কোনো মাসে 4,000, কোনো মাসে 5 করে সরিয়েছি, 25,000 আছে। তোমরা এই নিয়ে একটা বিজনেস শুরু করো। দীপ দাদাদের মতো ধমক দেওয়ার ভঙ্গিতে বলল, একদম না, বাড়িতে মা বাবা অসুস্থ পড়ে নিজের ভবিষ্যতের ঠিক নেই, উনি চললেন দামড়া ছেলেদের দান ছত্র করতে, যা তুই। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে। আমি ছেলে হলে এ টাকা নিতে, তাই না? মেয়ে বলে অহংবোধে ঠেকছে। আকাশ কোমল স্বরে বলল, না তা নয় বৃষ্টি, তোমার ভাবনাকে সাধুবাদ জানাই, কিন্তু তুমি বলো আমরা কি বিজনেস করব? বৃষ্টি চিকমিকে চোখে হাসলো শুধু। যারা এতদিন ক্যাটারারদের সঙ্গে থেকে কাজ করেছে তারা কি আর নিজেদের বিজনেস শুরু করতে পারে না? তাই ক্যাটারিংয়ের নাম দেওয়া হলো বৃষ্টি ক্যাটারার। প্রথম অর্ডার এলো কমলা বৌদির বিবাহ বার্ষিকীর, তারপর বৃষ্টির অফিসের এক ভদ্রলোকের ছেলের জন্মদিন। এই করে হাতে অর্ডার আসতে লাগলো ভালো। বৃষ্টিদের অফিসের পার্টি হলেই ডাক পড়ে বৃষ্টি ক্যাটারারের। বিজনেস জমে গেল আগামী 5 মাসে। আষাঢ়ের রিমঝিম সন্ধ্যা, ড্রেন পরিষ্কার করে গেছে মিউনিসিপ্যালিটি থেকে। 2 দিন আগে মিউনিসিপ্যালিটি জল বিভাগের কর্মীর বাড়িতে ডিসকাউন্ট দিয়ে নাতির অন্নপ্রাশনের খাওয়া খাইয়ে এসেছে ওরা। সেফটি ট্যাঙ্ক পরিষ্কার হয়েছে পাশের ফ্ল্যাটের। এখন মশা কমেছে। দূর থেকে কামিনী ফুলের গন্ধ ভেসে ভেসে আসে পরম মাধুর্য নিয়ে। এ গাছ যে এই এলাকায় ছিল তার সুবাসের অস্তিত্ব টের পাচ্ছে এতদিনে। দীপদের বাড়ির বারান্দায় বসে আকাশ, চেহারায় জৌলুস এসেছে এর মধ্যে, সউৎসাহে বলছে, বিজনেস বাড়াবো বুঝলি, এবার ছোট করে একটা রেস্টুরেন্টে খুলবো। দীপ বলল, অনেককে দেখি ইউটিউবে খাবারের ভিডিও আপলোড করে চ্যানেল চালাচ্ছে, জানো? তাতে কেমন ইনকাম হয় কে জানে। ভালোই শুনেছি, ভিউয়ের ওপর বেস করে মনিটাইজেশন হয় মনে হয়। তারপর হুট করে আকাশ পুলকিত চিত্তে হেসে ওঠে। মা ফোন করে মাসিকে বলছিল আকাশের ব্রেন হলো বিজনেসের, আর আমরা চাকরির জন্য ফোর্স করে গেছি। এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিলে নিশ্চিন্ত হই। দীপ বলল, তাহলে কাকিমা মেয়ে দেখছে? আকাশ ঘোষ মেজাজে কিছুটা কপট বিরক্তি এনে বলে, হ্যাঁ, এখন ওনার এই নতুন শখ শুরু হয়েছে। বড়লোক বাড়ি, ভদ্রঘর, উঁচু বংশ, এসবই তো আউড়ে চলেছে দিনরাত। সেদিন একটা মেয়ের ফটো দেখে রিজেক্ট করে বলেছে বড্ড বেটে। হাসি থামে না আকাশের। আমি একজনকে দেখতেও গিয়েছিলাম, সে কি মোটা মাইরি, তেমন কালো। ভিতরের ঘর থেকে সব শোনে বৃষ্টি, মনটা কেমন বিজবিজে হয়ে যায়। আকাশের বিয়ে শুনে হঠাৎ করে যেন আধার নামে, আর মাথার ওপরের আকাশে বাড়ির কথা মনে পড়ে। কতদিন বাড়িতে গিয়ে থাকা হয় না ওর। কোনো রকমে বাড়ি গিয়ে জিনিসপত্র দিয়ে চলে আসে। নিজে হাতে মা বাবার জন্য কিছু করতে পারে না, সময় হয় না। এই ভেবে চোখের কোণ ভিজে আসে, বুকটা টনটন করে ওঠে। বারান্দায় হাসির শব্দ ফোয়ারার মতো ছুটছে। বৃষ্টি স্থির হয়ে মেঝের বিছানায় বসে থাকে। দীপ কিছু পরে ঘরে ঢুকে বলল, আকাশের বিয়ে বোধহয় ঠিকঠাক, আসছে মাসে বিয়ে। বলছিল বৃষ্টিকে আমাদের বিজনেসের কিছু শেয়ার দিতে। ঠিকই তো বলেছে, ওর জন্য এত কিছু, ওর নামেই আমাদের বিজনেস। দীপের মা বললেন, বিয়ে যখন করছে তখন আমাদের বৃষ্টিকেই তো করতে পারতো। এত ভালো মেয়ে, ওর একটা ভবিষ্যৎ হতো। দীপ মাথা নামিয়ে চুপ করে রইল। বৃষ্টি বলল, আমি পুরুষের ক্ষমতা রাখি মাসিমা। আমার ভবিষ্যৎ আমি নিজেই গড়তে পারি, আমার আকাশের অবলম্বন দরকার পড়বে না। দীপ যেন খুশি হলো, বলল, একটু ভুল হলো বৃষ্টি, পুরুষের ক্ষমতা নয়, তুই যা পারিস তা নারীরাই পারে। তবে তোর দাদা আমরণ থাকবে তোর পাশে। বৃষ্টির চোখের কোণের এক ফোঁটা জল পড়ল গালবে। দীপের মা বললেন, আকাশ থেকে বৃষ্টি ঝরে ঠিকই, কিন্তু বৃষ্টির জল বড় দামি। আকাশ এখন উঁচু বংশ খুঁজছে, অথচ ভুলে গেল 2 দিন আগে ওকে ওর বংশের লোকজনই কি চোখে দেখছিল। বড়লোক বাড়ির মেয়ে, চাই ওর টাকার স্বাদ পেয়েছে কিনা, তাই নিজের রূপ বেরিয়ে পড়েছে। বৃষ্টি উঠে জানলায় দাঁড়ায়, দেখে শবদাহী গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। গাড়ির হর্নের আওয়াজ শুনে দীপ আর মাসিমা বারান্দায় ছুটে গেল। ওরা গেটের মুখে দাঁড়িয়ে। মাসিমা জোরে কাউকে জিজ্ঞেস করলেন, খগেনের মা মরল নাকি গো?
রাস্তা থেকে কেউ একজন বলল, হ্যাঁ গো, এদিকে খগেনদার অবস্থা সিরিয়াস, ট্রেনে হাত কাটা গেছে, হাসপাতালে ভর্তি। রাম রাম বলতে বলতে মাসিমা বলেন, এই জন্য বলে বাবা, পাপ বাপকে ছাড়ে না। বৃষ্টির অশান্ত মনে ক্ষণিকের শান্তি আসে। মনে মনে বলে, আকাশ সুখে থাকুক। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।